Hello my friends and students, welcome to my YouTube channel English Classroom. আমি প্রথমেই তোমাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে, সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিও অন্যের সাথে শেয়ার করবে যাতে অন্যরা এখান থেকে কিছু শিখতে পারে। অবশ্যই এই জিনিসগুলো আমাদেরকে তোমরা দেবে। তোমাদের জন্য আমি ইউটিউব এতটা উন্নত করতে পেরেছি, তোমাদের সাহায্যের হাত তোমাকে সমৃদ্ধ করবে। আজ আমি তোমাদেরকে টেন্স শেখাবো। টেন্স এটা কাজে লাগবে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, সবাই শুনতে পারো। দেখো, টেন্স গ্রামারের একটা মূল ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে টেন্স। টেন্স না শিখলে কিন্তু বহু কিছুতে দুর্বল থাকা যায়। টেন্স না থাকলে কোনো একটা তুমি রাইটিং নিজে লিখতে পারবে না। টেন্স না জানলে তুমি ইংরাজি কোনো একটা জায়গাতে কিছু লেখা থাকলে তুমি বাংলা করতে পারবে না। টেন্স না জানলে তুমি গ্রামারগুলো ঠিকঠাক করতে পারবে না। ফার্স্ট চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এইসব ঠিকঠাক করতে হলে তোমাকে পারফেক্টলি টেন্স জানতে হবে। টেন্স মানে কাল, ক্রিয়ার কালকে বলা হয় টেন্স। মানে যে সময় কোনো একটা ঘটনা ঘটছে তাকেই বলা হয় টেন্স বা কাল। এই কালকে আমরা সাধারণত প্রথমে 3 ভাগে ভাগ করি: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। মানে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। এই 3টে কালকে আবার প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কটা টেন্স দাঁড়ালো টোটাল? 3 4 12। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে এই 4টা টেন্স, পাস্টের ক্ষেত্রে এই 4টা টেন্স, ফিউচারের ক্ষেত্রেও এই 4টা টেন্স। তাহলে 12টা টেন্স যদি আমি পর পর বলে যাই, কি দাঁড়াবে? নাম্বার 1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নাম্বার 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 5 পাস্ট ইনডেফিনিট, নাম্বার 6 পাস্ট কন্টিনিউয়াস, নাম্বার 7 পাস্ট পারফেক্ট, নাম্বার 8 পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নাম্বার 9 future indefinite, number 10 future continuous, number 11 future perfect, number 12 future perfect continuous tense. এবারে এই 12টা টেন্সকে আমাদেরকে প্রয়োগ করতে শিখতে হবে। আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডেফিনিট এর প্রয়োগ কৌশল আমি শেখাবো। অর্থাৎ বাস্তবে এগুলোকে আমরা বাংলার কথাগুলোকে কীভাবে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট ইনডেফিনিট মানে হচ্ছে, ইনডেফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট ইনডেফিনিট কথার অনির্দিষ্ট, তার জন্য বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। অনির্দিষ্ট, যেমন আমি ভাত খাই, এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা কিন্তু একটা অনির্দিষ্ট ব্যাপার। মানে ভাত খাই মানে আগেও খেতাম, বর্তমানে খাই, এখনও খাচ্ছি, পরেও খাবো, সব কিছু আছে এর মধ্যে। তখন হচ্ছে ইনডেফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন তুমি ট্রান্সলেট করবে তখন নিয়ম হচ্ছে সাধারণ বাক্য, যেটা খুব স্টেটমেন্ট টাইপের এবং খুব সিম্পল পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে মূল ভাগ, তারপর তোমার আরও অন্য কিছু বসবে। যদি অবজেক্ট থাকে অবজেক্ট, অনেক সময় অবজেক্ট থাকে না, অন্য কিছু। তাহলে দেখো, আমরা যদি সাধারণ ঘটনাগুলোকে বলি তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দাঁড়িয়ে যাবে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ইংরেজি আই ইট মানে খাওয়া, আর রাইস মানে ভাত। আমরা বলি, আমাদের গঠনটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভাত। মানে আমি ভাত খাই, দেখো আমিটা সাবজেক্ট, ভাতটা অবজেক্ট, আর খাইটা ভাত। ইংরেজিটা কিন্তু অন্যরকম বলে। ইংরেজিটা বলে আই ইট রাইস, অর্থাৎ আমি খাই ভাত, অর্থাৎ ওরা সাবজেক্ট ভাত অবজেক্ট। ইংরেজিতে নিয়মটা হচ্ছে সাবজেক্ট ভাত অবজেক্ট, আর বাংলায় হলো সাবজেক্ট অবজেক্ট ভাত। এবার সাবজেক্ট বসবে প্রথমেই, তারপর যদি যেমন সাবজেক্ট হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ভার্ব বসে যাবে। যেমন যদি বলা হয় আমি ভাত খাই, আই ইট রাইস। কিন্তু যদি বলা হয় সে ভাত খায়, তখন হি ইটস রাইস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, কোথাও এস কোথাও ইএস। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমরা ভাত খাই, উই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তোমরা ভাত খাও, ইউ ইট রাইস। সে ভাত খায়, হি বা সি ইটস রাইস।
তখন ইটস হয়ে গেল। তখন হি বা সি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স। তারা ভাত খায়, দে ইট রাইস। এবার যখন একটা নাম বলবো আমরা, রাম ভাত খায়, রাম ইটস রাইস। তপন ভাত খায়, তপন ইটস রাইস। ইটস ইস এস যোগ। যদি বলা হয় গরু ঘাস খায়, দা কাউ ইটস গ্রাস, দা কাউ ইটস গ্রাস, তখন গরুটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু যদি বলে গরু গুলি ঘাস খায়, তখন দা কাউজ ইট গ্রাস। গরুগুলি মানে বহু বচন তুলে নাম্বার হলে তখন কিন্তু থার্ড পার্সন হলেও এস বা ইএস যোগ হবে না ভার্বের ক্ষেত্রে। ভার্বের ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে যখন থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স। এটা ভালো করে মনে রাখবে। এটা কিন্তু ছাত্রছাত্রীরা খুব দেরিতে শিখে, অনেক টাইম নেবে। ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে যদি টেন্সটা হয় প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্টটা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যেমন সূর্য আমাদের আলো দেয়, দ্য সান গিভস আস লাইট। দ্য সান গিভ মানে দেওয়া, কিন্তু এখানে যেহেতু সূর্য একটা থার্ড পার্সন মানে অন্য লোক, তাই এস যোগ, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য সান গিভস আস লাইট। গরু আমাদের দুধ দেয়, দ্য কাউ গিভস আস মিল্ক। এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের ফর্মটা খুব সহজ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকতে পারে, আবার অবজেক্ট নাও থাকতে পারে, আবার অবজেক্টের বদলে অন্য কিছু থাকতে পারে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানে যেটা চলছে। যেমন আমি এখন শিক্ষাদান করছি, লোকটি পড়ছে, ছেলেটি হাসছে, তারা মাঠে যাচ্ছে, তারা মাঠে চাষ করছে, ট্রেনটি চলছে, চলিতেছে, হইতেছে, যাইতেছে, ঘটিতেছে, এইরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর ফর্ম কি? এর ফর্ম হলো সাবজেক্ট, তারপর বি ভার্ব মানে আই এম ইজ আর। বি ভার্বের প্রেজেন্ট টেন্সের তিনটি রূপ, এম আর ইজ। এম আর ইজ সাবজেক্ট, এম আর ইজ, ভার্ব শেষে আইএনজি যোগ, তারপর অবজেক্ট বা আদার্স বা কিছুই না। যেমন আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি স্কুল যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমরা স্কুল যাচ্ছি, উই আর গোয়িং টু স্কুল। তুমি স্কুল যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল। তোমরা স্কুল যাচ্ছ, ইউ আর গোয়িং টু স্কুল। সে স্কুল যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। আবার সে যদি মেয়ে হয়, সে ইজ গোয়িং টু স্কুল। তারা স্কুল যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। তাপস স্কুল যাচ্ছে, তাপস ইজ গোয়িং টু স্কুল। তাপস এবং রবিন স্কুল যাচ্ছে, তাপস অ্যান্ড রবিন আর গোয়িং টু স্কুল। তাহলে কি হচ্ছে? সাবজেক্ট, এম ইজ আর, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী কোথাও এম, কোথাও আর, কোথাও ইজ। যেমন এম কোথায় হচ্ছে? কেবল আয়ের ক্ষেত্রে, একমাত্র আয়ের ক্ষেত্রে এম হয়, আর কিন্তু কোথাও এম হয় না। আর ইজ হয়, ওগুলো মনে রাখবে, কোথায় এম হচ্ছে, কোথায় ইজ হচ্ছে, কোথায় আর হচ্ছে। যেমন বাবা সংবাদপত্র পড়ছেন, পিতা ফাদার ইজ রিডিং নিউজ পেপার। ফাদার ইজ ইটিং নিউজ পেপার। মা রান্না করছেন, মাদার ইজ কুকিং। তবে মাদার ইজ কুকিং, এখানে কোনো অবজেক্ট নাই, এখানে কোনো অবজেক্ট নাই। কি রান্না করছেন যদি বলা হয় যে মাছ রান্না করছেন, তখন মাদার ইজ কুকিং ফিশ। তুমি রান্না করছো, ইউ আর কুকিং। তুমি তরকারি রান্না করছো, ইউ আর কুকিং ভেজিটেবলস। ছেলেরা স্কুল যাচ্ছে, দ্য বয়েজ আর গোয়িং টু স্কুল। লোকটি সাইকেল চালাচ্ছে, দ্য ম্যান ইজ ড্রাইভিং সাইকেল। সে বাস চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং বাস। তারা মাঠে চাষ করছে, দে আর প্লাউইং ইন দ্য ফিল্ডস। দে আর প্লাউইং ইন দ্য ফিল্ড। গরুগুলি মাঠে চড়ছে, দ্য কাউস আর গ্রাজিং ইন দ্য ফিল্ড। তারা বাগানে হাঁটছে, দে আর ওয়াকিং ইন দ্য ফিল্ড। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে আছি, আছো, মানে একটা কাজ করিয়াছি, ঘটিয়াছে, কোনো ঘটিয়াছি, ঘটিয়াছে, করিয়াছি, করিয়াছো, হয়েছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এর ফর্ম হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের, তারপর অবজেক্ট বা কিছুই না বা অন্য কিছু। যেমন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তুমি কাজটি করেছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমরা কাজটি করেছি, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক অথবা সি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তারা কাজটি করেছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাপস কাজটি করেছে, তাপস হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে তোমাকে ভালো করে শিখতে হবে যে কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ লাগছে, ভালো করে শিখতে হবে। এটা কিন্তু ভুল হলে অবশ্যই হয়েছে। কারণ আয়ের ক্ষেত্রে হ্যাভ হবে, কিন্তু ইয়ের ক্ষেত্রে হ্যাজ হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ হবে। যেমন একটা নাম যদি বোঝায়, হ্যাজ হবে। যেমন আবার কোনো একটা গরু বোঝায় বা কোনো একটা বস্তু বোঝায়, দ্রব্য বোঝায়। যেমন একটি ছাগল ঘাস খেয়েছিল, এ গোট হ্যাজ ইটেন রাইস। একজন শিকারী শিকার করেছে, একটি বাঘ শিকার করেছে, এ হান্টার হ্যাজ হান্টেড আ টাইগার।
আমি লোকটাকে দেখেছি, আই হ্যাভ সিন দ্য ম্যান। আবার লোকটা আমাকে দেখেছে, দ্য ম্যান হ্যাজ সিন মি। হ্যাভ আর হ্যাজের অ্যাগ্রিমেন্টটা সাবজেক্ট ভার্ব অনুযায়ী অ্যাগ্রিমেন্টটা ভালো করে বুঝে নেবে। তাহলে প্রেজেন্ট টেন্সের তিনটে জিনিস হলো, আর এক তিনটের উপরে আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেটা লোকটা বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সে যখন একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চলে, যেমন 1 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, সকাল থেকে, গতকাল থেকে, এরকম যদি হয় তখন হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে ফর্ম হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন যোগ হবে, BEEN, তারপর ভার্বের শেষে আইএনজি যোগ, তারপর অবজেক্ট বা অবজেক্টের প্রধান কিছু অথবা কিছুই। যেমন আমি 1 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। লোকটি 2 ঘন্টা ধরে কাজ করছে, দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আবার যদি সকাল থেকে, ছেলেটি সকাল থেকে পড়ছে, দ্য বয় হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সিন্স দ্য মর্নিং, তখন সিন্স হলো। মানে পেরিয়ড অফ টাইম হলে পরে ফর হবে, আর পয়েন্ট অফ টাইম হলে সিন্স হবে। ফর মানে জন্য, মানে 2 ঘন্টার জন্য, 1 বছর ধরে, 2 বছর ধরে, বা 1 সপ্তাহ ধরে, 1 মাস ধরে, এটা হচ্ছে পেরিয়ড অফ টাইম, মানে সময়টার পরিমাপ বোঝাচ্ছে। আর যখন পয়েন্ট অফ টাইম, যখন পেরিয়ড অফ টাইম, তখন ফর বসবে। যখন পয়েন্ট অফ টাইম মানে সকাল থেকে বা গত বছর থেকে বা গত মাস থেকে, তখন সিন্স বসবে, ফরের বদলে তখন সিন্স বসবে। যেমন আমি গত বছর থেকে একটা ঘর করছি, আই হ্যাভ বিন মেকিং আ বিল্ডিং সিন্স দ্য লাস্ট ইয়ার। এটা হচ্ছে ফর এবং সিন্সের ব্যবহার। এই 4টা টেন্স আজকে বোঝালাম, তোমরা মনে রাখবে, আরও শিখবে। আমার ক্লাসে প্রতিদিন তোমরা অ্যাটেন্ড থাকবে। ধন্যবাদ। আমি আবার বলছি, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।